প্রযুক্তি পাল্টে দিয়েছে আমাদের জীবন, গোটা পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়। আমাদের স্বপ্নগুলো এখন অনেক বড়। একটা সময় ছিল যখন আমরা ছোট্ট ছোট্ট ফোন ব্যবহার করতাম এবং তাতেই আমরা খুশি ছিলাম, কিন্তু ধীরে ধীরে সেসব ফোনের সাইজ কিন্তু বাড়তে থাকলো। আর সেই সমস্ত বড় বড় ফোনকে পকেটে পরার জন্য যুক্ত হলো ফোল্ডেবল টেকনোলজি, এবং এই ফোল্ডেবল টেকনোলজিটা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন একটা মাত্রা যোগ করলো। ফোল্ডেবল স্মার্টফোন টেকনোলজি নিয়ে কিন্তু অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, তবে বাণিজ্যিকভাবে প্রথম সফলতা আসে 2019 সালে স্যামসাং এর হাত ধরে। এরপর নামি দামি অনেক কোম্পানি তারাও ফোল্ডিং স্মার্টফোন তৈরি করা শুরু করলো, এবং ফাইনালি আমরা দেখলাম বিশ্ববিখ্যাত স্মার্টফোন ম্যানুফ্যাকচারার টেকনো এই লাইন আপে যুক্ত করেছে তাদের নতুন একটি ফোল্ডিং ফোন, যেটা বলা হচ্ছে যে সবচাইতে চিপেস্ট ফোল্ডিং ফোন, যার মডেল হচ্ছে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড। আন্তর্জাতিক বাজারে এই ফোনটার দাম হচ্ছে $1000, তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 টাকার আশেপাশে। এখন ফোল্ডিং ফোন জিনিসটা তো অনেক দামি, 2 লাখ 3 লাখ এরকম দাম। তাহলে এত সস্তা একটা ফোল্ডিং ফোন, এর ফিচার কি আসলে প্রিমিয়াম নাকি শুধু শুধু দাম দিয়ে রেখেছে $1000? আজকের ভিডিওতে আমরা সেটাই খুঁজে দেখার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, টেকনো ধীরে ধীরে তাদের খোলস থেকে বের হয়ে এই ফ্ল্যাগশিপ ওয়্যারে যুক্ত হচ্ছে, ব্যাপারটা কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে, এবং তাদেরকে অনেক ধন্যবাদ এই চমৎকার ফোল্ডিং ফোনটা আমাদেরকে এক্সপিরিয়েন্স করার সুযোগ দেওয়ার জন্য। আমাদের দেশে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড কমার্শিয়ালি পাওয়ার সম্ভাবনা নেই, তবে আমরা আজকে এই ফোনটার একটা ওভারভিউ করার চেষ্টা করব। দামে কম হলেও ডিজাইন এবং ইনোভেশনে কিন্তু কোনো কমতি রাখেনি টেকনো। পেছনে তারা এক ধরনের বিশেষ পলিকার্বনেটেড টেক্সচার ব্যবহার করেছে, যেটা ফোনটাকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। ক্যামেরা বাম্পে আমরা নতুনত্ব দেখতে পেয়েছি, যেখানে তারা মাল্টি স্টেপ কনস্ট্রাকশন ব্যবহার করেছে। অবশ্য এর কারণে ফ্ল্যাট সারফেসে ফোনটা রাখলে খুব একটা সুবিধা করতে পারবেন না আপনি। সেই সাথে গান মেটাল কালারের ম্যাট ফিনিশ ফোনটাকে করেছে অ্যাস্থেটিক্যালি আই প্লিজিং। যদি ফোনটার ওজন কিছুটা বাল্কি সাইডে থাকবে, কারণ এটার ওজন প্রায় 300 গ্রামের কাছাকাছি। মানে একটা ফোল্ডিং ফোন যতই পাতলা হোক না কেন, আপনি যখন সেটাকে ধরবেন আপনার কাছে মনে হবে যেন দুইটা স্মার্টফোন আপনি ধরে আছেন। এনিওয়ে, ফোল্ডিং ফোন বলে এই ব্যাপারটাকে অবশ্যই ইগনোর করা যায়, এবং একটা ফোল্ডেবল স্মার্টফোন কেনার আগে প্রথমে আপনার মাথায় যে চিন্তাটা আসবে, মাঝখানে যে ভাঁজ, এই ভাঁজটার কি হবে। ওয়েল, টেকনো এই জিনিসটাকে চমৎকারভাবে ম্যানেজ করেছে। অন্যান্য ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোনে আমরা দেখেছি মাঝখানে যথেষ্ট ফাঁকা থাকে, বাট টেকনোর এই ফোনটা ডিসপ্লে এত চমৎকারভাবে মিশে যায় একটা আরেকটার সঙ্গে, মাঝখানে কোনো ফাঁকা অংশ আপনার চোখে পড়বে না। আর ডিসপ্লেটা ওপেন করার পরে এর ক্রিজের যে মার্ক, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল না করলে আপনি বুঝতে পারবেন না। হিন্সটা আমার কাছে যথেষ্ট স্টেবল মনে হয়েছে, মাঝখানে যেহেতু কোনো গ্যাপ নেই, চমৎকার একটা প্রিমিয়াম ফিল আপনি পাবেন। এনিওয়ে, এই ডিসপ্লের একটা জিনিস আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, এটাকে হাফ ফোল্ড করে রাখার কোনো উপায় নেই। মানে ধরেন এইভাবে আপনি যদি রাখতে চান, রাখতে পারবেন না। এটা রাখা গেলে না ব্যাপারটা আরো অনেক জোস হতো। কাভারে তারা ব্যবহার করেছে এলটিপি অ্যামোলেড 120 হার্জ-এর একটা ডিসপ্লে, যার সাইজ হচ্ছে 6.42, এবং ফোনটা আনফোল্ডেড অবস্থায় ডিসপ্লে সাইজ হয়ে যাবে 7.85 ইঞ্চি, যেটা ওই একই ধরনের ডিসপ্লে। ডিসপ্লেটা আমাদের কাছে ভিজুয়ালি স্ট্যানিং লেগেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আরো ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে এখানে তারা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট ব্যবহার করেছে, যেটা 120 হার্জ থেকে শুরু করে 10 হার্জ পর্যন্ত নামতে পারে প্রয়োজন অনুযায়ী। টাচ রেসপন্স নিয়ে কোনো কমপ্লেন নেই, এবং এটা অ্যামেজিংলি ব্রাইটনেস দিয়েছে আমাদেরকে ইভেন ডে লাইটে। আর ফোনটা যে ন্যারো বেজেল, এইটার কারণে ইমার্সিভ একটা ফিল পেয়েছি আমরা। অবশ্য একটা জিনিস আমি মিস করেছি এই ডিসপ্লেতে, আর সেটা হচ্ছে এখানে HDR10 এর কোনো সাপোর্ট নাই। এইটা থাকলে আসলে ব্যাপারটা আরো জমে যেত। মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ গ্রেডের একটা প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে 9000+, যেটা 4 ন্যানোমিটারের, সেই সঙ্গে রয়েছে ডুয়াল 5G সিম সাপোর্ট। আমাদের রিভিউ ইউনিটটা 12GB র্যাম, যেটা আবার LPDDR5X, এবং সেই সঙ্গে ব্যবহার করা হয়েছে 256GB UFS 3.1 স্টোরেজ। অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স, সেই সঙ্গে রয়েছে HiOS 13 ফোল্ড ভার্সন, যেটা তারা কাস্টমাইজ করেছে ফোল্ডেবল ফোনের জন্য, এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই চমৎকার। আর একটা ফোল্ডিং ফোন মানে তো মাল্টিটাস্কিং এর ব্যাপার থাকবেই, কারণ ফোল্ডেবল ফোন তারাই কিনবে যাদের অনেক বেশি মাল্টিটাস্কিং করা দরকার। আর টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ফোনে মাল্টিটাস্কিং এর জন্য কিন্তু অনেক অপশন দেওয়া হয়েছে। প্রায় প্রতিটি অ্যাপে মাল্টিটাস্কিং এর জন্য ডেডিকেটেড মেনু দেওয়া হয়েছে, যার মাধ্যমে স্প্লিট স্ক্রিন এবং পপ আপ অপশন অ্যাক্টিভ করা যাবে। 3 ডট মেনু ট্যাপ অ্যান্ড হোল্ড করে নিচের দিকে সোয়াইপ করলে সেকেন্ড স্ক্রিন ওপেন করার অপশন পাওয়া যাবে। সেই সঙ্গে মাল্টিটাস্কিং উইন্ডো থেকে যে কোনো অ্যাপকে ট্যাপ অ্যান্ড হোল্ড করে মেইন উইন্ডোতে মিনিমাইজ করে রাখা যাবে। মাল্টি ফিঙ্গার দিয়ে পিঞ্চ করলে অ্যাক্টিভ অ্যাপ আরো বড় আকারে মিনিমাইজ হবে। সেই সঙ্গে টাস্ক সুইচারের মাধ্যমে আপনি প্রতিটি অ্যাপেরই স্প্লিট স্ক্রিন এবং পপ আপ উইন্ডো মোড পেয়ে যাবেন। রয়েছে মাল্টিটাস্কিং শর্টকাট, যেটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। এক বা একাধিক অ্যাপ যেগুলো আপনি র্যান্ডমলি ইউজ করেন, সেগুলো এখানে সেভ করে রাখতে পারবেন এক ক্লিকে ওপেন করার জন্য। অবশ্য এখানে মোট 4টা সেভ করা যাবে, আরো বেশি সংখ্যায় সেভ করা গেলে মনে হয় ভালোই হতো। মোটামুটি মাল্টিটাস্কিং করার জন্য যা যা দেওয়া দরকার তারা প্রায় সবই দেওয়ার চেষ্টা করেছে। আমরা এই ফোনটা দিয়ে গেমিং ট্রাই করেছিলাম, এবং গেমিং এর কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে
ও মাই গড, অসাধারণ এক্সপেরিয়েন্স ছিল আমাদের গেমিংয়ে, এবং আমরা গেমিং টেস্ট করতে গিয়ে তো ভাই গেমের মধ্যে ডুবে গিয়েছিলাম। এত চমৎকার ভিজুয়ালি স্ট্যানিং গেমিং পারফরমেন্স আমরা অনেক দিন দেখি না। বড় ডিসপ্লে তো এমনিতেই গেমের মজাই আলাদা, সেই সঙ্গে আমরা এনজয় করেছি এর গেম প্লে, কারণ হলো এর পাওয়ারফুল প্রসেসর চমৎকার সাপোর্ট দিচ্ছিল। বেশিরভাগ গেমগুলোই হাই গ্রাফিক সেটিংসে আমরা খেলতে পেরেছি কোনো রকম ল্যাগ ছাড়াই। তবে খানিকটা হিটিং ইস্যু অবশ্য খেয়াল করেছি, কারণ ডিসপ্লেটা অনেক পাতলা, যেটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি মনে হয়েছে আমাদের কাছে। অবশ্য একটা জিনিস খেয়াল করেছি, কিছু গেম আছে যেগুলো এখনো স্কোয়ার রেশিও সাপোর্ট করে না, হয়তো ধীরে ধীরে সেগুলো যুক্ত হয়ে যাবে। আমি জানি আপনারা হয়তো এই ফোনটা শুধুমাত্র গেমিং এর জন্য কিনতে চাইবেন না, তারপরেও যদি আপনাদের মধ্যে কেউ গেমার থেকে থাকেন তাহলে তাদেরকে কিন্তু খুব ভালোভাবে খুশি করতে পারবে এই ফোনটা। আমরা এই ফোনটার ক্ষমতা পরীক্ষা করার জন্য AnTuTu টেস্ট করেছি এবং আমাদের টেস্টিং এ স্কোর এসেছে 8,74,062, গিগ বেঞ্চে স্কোর এসেছে সিঙ্গেল করে 1,313 এবং মাল্টি করে এসেছে 3,027, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ বলে আমাদের কাছে মনে হয়েছে। তো সব মিলিয়ে এই ফোনের পারফরমেন্স কিন্তু খুবই অসাধারণ ছিল, বলা যায় যে কিছুটা বাটারি স্মুথ মাখনের মতো পারফরমেন্স আমরা পেয়েছি। এখানে অবশ্য অভিযোগ করার মতো তেমন কিছু খুঁজে পাইনি। ফোনটার ক্যামেরাতেও তারা যথেষ্ট গুরুত্ব দিয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে, সে সঙ্গে রয়েছে আরো একটা 50 মেগাপিক্সেলের সেন্সর যেটা দিয়ে 2x জুম করা যাবে, রয়েছে 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। আর এই ফোনটার ক্যামেরা কম্বো আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে, বিশেষ করে এর ওয়ার্ম টোন আর ন্যাচারাল কালারের সাথে ওয়াইড ডাইনামিক রেঞ্জ বেশিরভাগ ছবিগুলোকে বেশ আই প্লিজিং করে তুলেছে, সেই সাথে প্রচুর ডিটেল ধরে রাখতে পেরেছে। আমাদের কাছে মনে হয়েছে এর প্রায় প্রতিটি ছবি সোশ্যাল মিডিয়া রেডি। আমরা আইফোনের 14 প্রো ম্যাক্সকে স্ট্যান্ডার্ড ধরে বেশ কিছু ছবি নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে তারা বেশ ভালোই লড়াই করেছে। এই ছবিটার দিকে খেয়াল করে দেখুন, আইফোন 14 প্রো ম্যাক্স ব্যাকগ্রাউন্ড ব্লার করতে গিয়ে আমার চশমাটাকে রীতিমতো গায়েব করে দিয়েছে। সেখানে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড বেশ ভালোই কেরামতি দেখিয়েছে। অবশ্য লো লাইটের ফটোগ্রাফিতে এসে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, যদিও এর নাইট মোডটা অন করলে কিছুটা ইমপ্রুভ হয় ছবির কোয়ালিটি, বাট ডিটেইল গায়েব হয়ে যায়। যারা সেলফি লাভার তাদের জন্য এখানে দুইটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। কাভারে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, সে সঙ্গে ইন্টারনাল সেলফি শুটার হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেন্সর। আউটডোরে অ্যামেজিং কিছু ছবি পেয়েছি আমরা, তবে তুলনামূলকভাবে ইনডোরের ছবিগুলো অতটা ভালো হয় নাই। মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে কিন্তু এর মেইন ক্যামেরা দিয়েও সেলফি তুলতে পারবেন। সেই সঙ্গে আমি দেখতে পাচ্ছি ওয়াইড সেলফি নামক একটা অপশন যুক্ত করেছে তারা, যেটা বেশ ভালো লেগেছে আমাদের কাছে। ভিডিওগ্রাফিতে সর্বোচ্চ 4K 60 FPS এ রেকর্ড করতে পারবেন, সঙ্গে EIS পেয়ে যাবেন এবং স্টাবিলাইজেশন আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। এটা হচ্ছে টেকনো ফ্যান্টম ভি ফোল্ডের ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। যারা ব্লগিং করতে চান তারা ঠিক এই টাইপের ফুটেজ পাবেন, এবং যে ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা। আচ্ছা, এইবার একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলাপ করবো, আর সেটা হচ্ছে ব্যাটারি। আমরা তো সবাই জানি একটা ফোল্ডেবল স্মার্টফোনে কিন্তু দুইটা ডিসপ্লে, একটা তো অনেক বড় সড়ো, অবশ্যই বেশি ব্যাটারি কনজিউম করবে, সুতরাং এখানে ফোনের ব্যাটারি কিন্তু বেশ ভাইটাল একটা রোল প্লে করে। এবং মার্কেটের অন্যান্য ফোল্ডিং স্মার্টফোনের দিকে যদি আমরা তাকাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে 4500 সম্ভবত ম্যাক্সিমাম ব্যবহার করা হয়েছে, বাট এই প্রথমবারের মতো কোনো একটা ফোল্ডিং ফোনে আমরা দেখতে পেয়েছি 5000 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে। সেই সঙ্গে পেয়ে যাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর প্রসেসর যেহেতু 4 ন্যানোমিটারের, ব্যাটারি কনজাম্পশনটা তুলনামূলকভাবে একটু কমই হয়, তবে আপনি যদি আনফোল্ডেড অবস্থায় ফোনটা বেশি ব্যবহার করেন তাহলে হয়তো ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাবে। ফোনটাকে ফুল চার্জ করতে সময় লাগবে 100 মিনিটের মতো। এত কিছুর মধ্যেও তারা ডুয়াল স্টেরিও স্পিকারটা ইমপ্লিমেন্ট করতে পেরেছে এবং সাউন্ড কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, তবে আরেকটু লাউডনেস আমি মিস করেছি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা বসিয়েছে পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করে, এবং সেটা কিন্তু যথেষ্ট ফাস্ট ছিল। ওভারঅল টেকনো ফ্যান্টম ভি ফোল্ড অল ইন অল একটা প্যাকেজ। মাত্র $1000 তারা যে প্রিমিয়াম ফিচার দিয়েছে, যে স্পেক তারা ব্যবহার করেছে, এটা কিন্তু অ্যামেজিং আমি বলবো। কিছু সমস্যা থাকবে, কারণ এই ফোল্ডেবল স্মার্টফোন জিনিসটা জাস্ট শুরু হলো সারা পৃথিবীতে, ধীরে ধীরে এটা আরও ইমপ্রুভ হবে এবং আরও ইউজার ফ্রেন্ডলি হবে। তো সব মিলিয়ে আমাদের কাছে ফোনটা বেশ ভালো লেগেছে, তবে আমি আশা করবো এই ধরনের ফোন যেন টেকনো অফিসিয়ালি বাংলাদেশে নিয়ে আসে। এনিওয়ে প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো এই ফোল্ডেবল স্মার্টফোনটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে এখনো, তারা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন পরবর্তীতে আরো অ্যামেজিং সব টেক ভিডিও দেখার জন্য। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।